আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে পছন্দ করত শুধু একজন ছাড়া, আর সে হলো আমার শাশুড়ি আম্মা। আমার শাশুড়ি আম্মা আমাকে কিছুতেই পছন্দ করত না, আর তাই আমার শাশুড়ি আমার শ্বশুরকে কুপরামর্শ দেয়। আর আমার শ্বশুর শাশুড়ি আমার কথায় আমাকে একদিন বাথরুমে নিয়ে আমার সাথে। বাকিটা গল্পতে বলছি। আমার শ্বশুরবাড়িতে প্রাইভেসির বিরাট সমস্যা। উপরতলার কথা নিচতলা থেকে শোনা যায়। রিফাত যখন আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এল, সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার শাশুড়ি রিফাতকে উপরে নিয়ে যা বললেন তার মর্ম হল, রিফাতের জন্য খুব বড় লোকের হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়া মেয়ের বিয়ের কথা চলছিল। এর মাঝে রিফাত কেন একটা গরিব গুরব মরহুম সাংবাদিকের মেয়েকে বিয়ে করে এনেছে। এই মেয়েকে নিয়ে কি আপনি ও স্বজনদের সামনে মুখ দেখানো যাবে? রোটারি ক্লাবের মিটিংয়ে যাওয়া যাবে? রিফাত বোধহয় বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিলতে আপাতত কাজ হল। শাশুড়ি আম্মা তিতা ওষুধের মতো আমাকে কোনো রকমে গেলেন। আসলে শাশুড়ি আমার রাগ করাটাই স্বাভাবিক। গুলশানে ওনাদের এত বড় দোতলা বাড়ি, সামনে পিছনে বিরাট লন। শ্বশুর সাহেব আর্মি থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে এরশাদের আমলে বিরাট ব্যবসা আরম্ভ করেছিলেন। সমাজের রাঘব বোয়ালদের সঙ্গে ওনার যাতায়াত। ছেলে রিফাত 6 ফুট লম্বা, সুদর্শন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কর্মকর্তা। পড়ালেখায় ভালো বলে বিসিএস দিয়ে ইনকাম ট্যাক্সে ঢুকেছে। সেই ছেলে কি না এমন একটা মেয়েকে ঘরে এনেছে যার বাবা তো নেই, আদাবরে কোনোরকম বাড়ি ভাড়া করে থাকে। আমার শ্বশুর সাহেব মনে হলেন না এ নিয়ে বিশেষ ভাবিত। তিনি প্রথম দিন থেকে একটা নিরপেক্ষ অবস্থান নিলেন। আমাকেও দুঃখ দিতে চাচ্ছেন না, আবার শাশুড়ি আমাকেও খেপাতে চাচ্ছেন না। হয়তো কখনো ডাইনিং রুমে আমার সঙ্গে একটু হেসে কথা বলছেন। শাশুড়ি আমায় ঢোকার সঙ্গে সঙ্গে আড়ষ্ট হয়ে খাবারে মন দিলেন। রিফাত সকালে অফিস চলে যায়, বাবা চলে যান ব্যবসার কাজে। সংসারের নৌকায় অস্বস্তি ঝরে তুলতে থাকি আমি আর শাশুড়ি আম্মা। প্রথম 1 মাস শাশুড়ি আম্মা আমার সঙ্গে একটু কথা বলেননি। এমনভাবে দৃষ্টি হানতে মনে হতো আমি কোনো ডাকিনী যোগিনী টাকার লোভে ওনার ছেলের মাথা খেয়েছি। এর মাঝে আল্লাহর বিচার, শাশুড়ি আম্মা হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন। আমি গিয়ে তাড়াতাড়ি ওনাকে মেঝে থেকে টেনে উঠলাম, কাঁধে ভর দিয়ে ওনাকে বিছানায় নিয়ে শোনালাম। আমি একটা গামছা বরফ ভরে ওখানে চেপে ধরলাম। শাশুড়ি আম্মা খানদানি পরিবারের অভিজাত মহিলা। আমি স্পর্শ করামাত্রই কেমন শক্ত আর আড়ষ্ট হয়ে গেলেন। মনে হলো আমি চলে গেলে বাঁচেন। আমি বরং হাতে নিয়ে বললাম, আপনার অনেক কষ্ট হচ্ছে, আমি আপনার যত্ন করি। আম্মা খুব ব্যথা লাগছে বুঝি? শাশুড়ি আমার শুকনো গলায় বললেন, সুরাইয়াকে ডাকা হোক। সুরাইয়া আমাদের কাজের মেয়ে আজ আসেনি। আমি বললাম, সুরাইয়া তো আজ আসেনি আম্মা, দারোয়ান ভাই আছে, 1 গ্লাস পানি আনা হোক। আম্মা এভাবে প্যাসিভ হয় যে না বলে একটি ভয়ে যে কথা বললে ভালো লাগত। শাশুড়ি আম্মা কটমট করে তাকিয়ে বললেন, পানি আনছে না কেন? আমি পানি এনে বললাম, আমার একটা নাম আছে টুম্পা। আপনার ছেলে বলে তুমি? আপনার তো কোনো মেয়ে নেই। টুম্পা বলে ডাকবেন, দেখবেন মনটা ফুরফুরে লাগবে। মা কোনো জবাব দিলেন না, ধকধক করে পানি খেয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। শাশুড়ি আম্মা প্রথম আমার রান্না খেতেন না। বাথরুমে পড়ার পর থেকে খাওয়া আরম্ভ করেছেন। আমি রুই মাছের মাথা, ইলিশ মাছের পেটির টুকরো শাশুড়ি আমার দিকে এগিয়ে দিয়ে। শাশুড়ি আম্মা প্রশংসা কিছুই করেন না। আমার শ্বশুর সাহেব কম বেশি শাশুড়ি আমাকে অনুসরণ করেন। সংসারে খামোখা ঝামেলা পাকাতে চান না। সেদিন চিংড়ির দোপেয়াজা রাজি শাশুড়ি আমাকে কি কাজে কিচেন এসেছেন। আমি চাচ্ছি একটু দোপেয়াজা এগিয়ে দিয়ে বললাম, মা টেস্ট করে দেবেন কেমন হয়েছে? মা কতমত করে আমার দিকে তাকিয়ে চামচ থেকে দোপেয়াজা থাকলেন। তারপর বললেন, বাড়িতে নারকেলের পাউডার আছে, ওটা দিয়ে মালাইকারি রেঁধে মজা হবে। যাওয়ার সময় একবার ঘুরে বললেন, এটাও খারাপ না, তোমার বাবা পছন্দ করবেন। আমার নিজের মা খুব সংকোচে মাঝে মাঝে ফোন করেন। আমি যে এভাবে হুট করে বিয়ে করব সেটাও জানতেন না। অথচ আমি এ বাড়িতে আসার 3য় দিন আমার শাশুড়ি আমাকে একচোট কথা শুনিয়ে দিয়েছেন। মা ফোন করলে জানতে চান আমি কেমন আছি। আমি জানাই খুব ভালো আছি। মা কি বুঝলেন কে জানে, মন খারাপ করে ফোন রাখেন। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল। শাশুড়ির মনের তাপমাত্রা কিছুতেই 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠানো যাচ্ছিল না। সম্পর্কের বরফ গলতে সময় লাগছিল।
অবশেষে একদিন সন্ধ্যায় আমি শাশুড়ি আমার প্রাণ ভোমরা সন্ধান পেলাম। আমাদের বাড়িতে রাত ৮টায় খাওয়ার নিয়ম। রাতের খাওয়া শেষ হলে একটু গুছিয়ে আমি সোজা বেডরুমে চলে যাই। তখন থেকে সকাল ৭টা পর্যন্ত সময়টা রিফাত আর আমার। এই সময়টা আমি অর্জন করি। সারাদিন শাশুড়ি আমার অবহেলা সঙ্গে করে। ভারতপক্ষে তখন আমি ঘর থেকে বের হই না। আমি আর রিফাত মনের সুখে মুভি দেখি। সেদিন কি কারণে বেরিয়েছি ও মা দেখি ড্রয়িং রুম শাশুড়ি আমাকে একা একা খিলখিল করে হাসছেন। ওনার এরকম হাসি আমি কখনো শুনিনি। দরজার কাছে গিয়ে দেখলাম শাশুড়ি আমার স্টার প্লাসে শ্রীমান শ্রীমতী নামের একটা সিরিজ দেখছেন। আমি আস্তে করে গিয়ে শাশুড়ি আমার পাশে বসলাম। আমরা একবার খতম করে আমার দিকে তাকালেন। তারপর আবার টিভিতে মনোনিবেশ করলেন। হাসির মুভি তো চাইলেও গম্ভীর থাকতে পারছিলেন না। একটু পর পর ফিক করে হাসছেন। আমিও হাসিতে যোগ দিয়ে বললেন, আমায় দেখে মনীষা এটা কি করল? যাই হোক, আমি শাশুড়ি আমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করতাম। কিন্তু শাশুড়ি আমাকে পছন্দ করত না। শাশুড়ি আমার সাথে সবসময় আচরণ খারাপ করে। মনে হয় এ বাড়িতে আমি তাদের শত্রু। আমার স্বামী আমাকে অবশ্যই পছন্দ করে, কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করে না। এক রাতে শাশুড়ি আমার সুরের সাথে কানাকানি করছে। ফিসফিস করে আমার বিরুদ্ধে কি যেন বলল, আমি তেমন কিছু বুঝতে পারিনি। তবে এর পরদিন থেকে বাড়িতে আমি আমার সুরকে অন্য রকম দেখতে পেলাম। সুর আমাকে আগে যেভাবে বোমা বলে ডাকতেন, আজ আর তার মুখে সেই মধুর ভাষা নাই। প্রতিদিন সকালে নাস্তা করার সময় সুর আমাকে নিয়ে একসাথে নাস্তা করতেন, কিন্তু আজ আমাকে ডাক দেয়া একসাথে নাস্তা করার জন্য। আমি বুঝে গেছি শাশুড়ি আমার কান পড়া পেয়েছে। জানি না আমার সাথে কি হয়। এর পরের দিন আমি আমার রুমে ঘুমাতে গেলাম। তারপর সুর আব্বা গভীর রাতে আমার রুমে প্রবেশ করল। আমি শুধু বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এত রাতে আমার রুমে কেন? সুর আব্বা বললেন, শোনো মা, আমি তোমায় একটা কথা বলতে চাই। তুমি আমার কতটা রাখবে? কি কথা শুরু আব্বা? সুর আব্বা বললেন, শোনো মা, এই বাড়িতে থাকতে হলে তুমি আমার একটি কথা রাখতে হবে। শুধু আব্বাকে বললাম, কি কথা? কিন্তু সুর আব্বা বললেন, অন্য একদিন বলবো। আজ থাক, এখন তুমি ঘুমাও। সুর আব্বার মধ্যে আমি এক অন্যরকম দৃশ্য দেখতে পেলাম, যা আমি আগে দেখিনি। এ বাড়িতে আমি প্রায় 6 মাস ধরে আছি। আজ সুর আমাকে কি বলতে চেয়েছিল তা আমি জানি না। এর 2-3 দিন পর আমি লক্ষ্য করলাম সুর আব্বা আমাকে তার মনের ভিতর লুকায়িত কথাটা বলার চেষ্টা করছে। আমি মনে মনে চিন্তা করলাম, শিশুরা বা কি বলতে চায় তা আমি শুনতে চাই। পরের দিন রাতে আমার শরীরে প্রচণ্ড জ্বর আসছিল, আমার খুব খারাপ লাগছিল। আমার পাশে কেউ নেই, একা একা রুমে জোরে আমি কাকরাতে লাগলাম। এমন সময় হঠাৎ সুর আমার রুমে প্রবেশ করল। আমি শুধু আব্বাকে দেখে চমকে গেলাম। আমি বললাম, সুর আব্বা, আমার শরীরে প্রচণ্ড জ্বর, আমার মাথা ব্যথা করছে। সুর আব্বা বললেন, মা, আমি তোমার মাথায় একটু মেসেজ করে দিই, তাহলে তোমার মাথা ব্যথা কমে যাবে। আমি বললাম, সুর আব্বা, আপনার কষ্ট করতে হবে না। আমি বুঝতে পারলাম শাশুড়ি যেদিন শিশুকে কানে কানে কিছু বলার পর থেকেই সুর আমার সাথে এমন ভালো ব্যবহার করছে। জানি না এটা কি ভালো ব্যবহার নাকি আমার সাথে অন্য কিছু হতে যাচ্ছে। যাই হোক, সুর আব্বা বললেন, মা, তোমার শরীরের অনেক জোর, তাছাড়া তোমার মাথা ব্যথা করছে। আমি তোমার মাথায় ম্যাসাজ করে দিই। আমার মাথাটা এত ব্যথা করছিল, আমি কিছুতেই আর না করতে পারলাম না। আর তাই সুর আব্বা আমার মাথায় মালিশ করে দিচ্ছিল। আমার খুব ভাল লাগছিল। আমার মাথা ব্যথাটা অর্ধেক কমে গিয়েছে। সুর আব্বা আমাকে বললেন, মা, আমি তোমার আর কোথায় মালিশ করে দিব? আমি বললাম, বাবা, আমার মাথা ব্যথা কমে গিয়েছে, আমার আর মালিশ করা লাগবে না। আপনি এখন রুমে গিয়ে ঘুমান। সুর আব্বা বললেন, ঠিক আছে বোমা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি সকালে আবার আসব। সুর আব্বা যখন রুম থেকে বের হতে লাগলেন, আমি শিশুর আব্বাকে ডাক দিলাম, বাবা শুনে যান। সুর আব্বা বললেন, কিছু বলবে বোমা? আমি বললাম, বাবা, আপনি আমাকে কি কথা বলতে চেয়েছিলেন? বলবেন বলবেন করে আর বলা হলো না। সুর আব্বা বললেন, মা, আমি তোমাকে যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটা বললে তোমার মনটা খারাপ হয়ে যেতে পারে। বাবা, আপনি বলেন, আমার মন খারাপ করব না। আপনি আমার বাবার মতো, আপনি যা বলবেন আমি তা মেনে নেব। সুর আব্বা বললেন, তার আগে তোমাকে আমার সাথে বাথরুমে যেতে হবে। আমি বললাম, বাবা, বাথরুমে কেন? দরকার আছে, তুমি চলে গেলেই বুঝতে পারবেন। আমি অবাক হয়ে গেলাম। তার কথা শুনে আমি বললাম, ঠিক আছে বাবা, চলেন বাবা।
তারপর বাথরুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হলো আমার চোখ কপালে উঠে গেল। 4টা ক্যামেরা লাগানো। আমি বললাম, বাবা এখানে ক্যামেরা লাগল কেন? বাবা বললেন, তোমার শাশুড়ি আমায় ক্যামেরা লাগিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেন এখানে ক্যামেরা লাগানো হয়েছে? সুর আব্বা বললেন, তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এখানে ক্যামেরা লাগানো হয়েছে। তোমার স্নানের অনেক ভিডিও তোমার শাশুড়ি আমার কাছে আছে। আমি বললাম, সুর আব্বা, আমি যেদিন প্রথম বাথরুমে স্নান করতে এলাম সেদিন আমি এই ক্যামেরা লক্ষ্য করছিলাম, আর তারপর থেকে আমি বাথরুমে স্নান করি নাই। আমি এই বাড়িতে যে দিন পা রাখলাম সেদিনই বুঝতে পারলাম আমার শাশুড়ি আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার সাথে এমন কিছু একটা করবে। কিন্তু আমি তো আর বোকা না, আমিও সতর্ক হয়ে গেলাম। সুর আব্বা আমাকে বলল, তাহলে আমি যে ভিডিও দেখলাম সেটা কার ভিডিও? আমি বললাম, বাবা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, সেটা আমি না, আপনার নিজের মেয়ের ভিডিও। বোমার কথা শুনে চমকে গেলাম। আমার মেয়ের ভিডিও আর আমি চিনি না। সুর আব্বা আমার কথা শুনে দৌড়ে শাশুড়ি রুমে গেল আর বলল, ভিডিও প্লে করো, এটা তো বোমার ভিডিও না, এটা আমাদের নিজেদের মেয়ের ভিডিও। তুমি যার ভিডিও ইন্টারনেটে ছেড়ে বাড়ি থেকে বের করতে চাইছো সেটা তো বোমা না, সেটা আমাদের নিজেদের মেয়ের ভিডিও। সুর আবার কথা শুনে চমকে গেল শাশুড়ি। আমি তখন আমার শাশুড়ি আমাকে বললাম, দেখুন আপনারা আমাকে যতটা বোকা ভাবছেন আমি ততটা বোকা না। আপনারা আমার মান সম্মান নষ্ট করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর কি খেলা, এখন আপনার মেয়ের মান সম্মান নষ্ট হতে চলেছে। শাশুড়ি বলল, তুমি তো অনেক চালাক মেয়ে, আমি ভেবেছিলাম তুমি বোকা, আজ দেখলাম তুমি তো অনেক পাকা একটা মেয়ে। এমন সময় আমার স্বামী আমার ঘরে এসে হাজির। আমাদের কথাগুলো শুনছিল। আমাদের কথাগুলো আমার স্বামী শুনে মাকে বললেন, মা আপনি আপনার বোমাকে এমনটা করতে চেয়েছিলেন। আপনার বোমাকে পছন্দ না হলে আমাকে বলতেন, আমি বাড়ি থেকে আমার স্ত্রীকে নিয়ে চলে যেতাম। তখন হুট করে শিশুর বলে উঠল, তোমার মা ছিল এই বাড়ি থেকে কিভাবে বোমাকে তাড়ানো যায়? তোমার মা আমাকে কান পাতা দিয়ে বলেছিল, এমন কিছু তোমার স্ত্রীকে খাওয়াই যেন সে তিলে তিলে মারা যায়। আমার পক্ষে এটা করা সম্ভব হলো না, কারণ আমার তো একটা মেয়ে আছে। আমি বোমার প্রতি এমন অত্যাচার করতে পারলাম না। বোমা যেদিন জোরে তরতর করছিল, মাথা বোথায় কাকড়া ছিল, সেদিন তার মুখখানা দেখে আমি তার মাথায় পড়ে যাই। আর সেদিন থেকে সিদ্ধান্ত নিই, এই বাড়ি থেকে আমি বৌমাকে কিছুতেই যেতে দেব না। সুর আব্বা বললেন, পরের মেয়ের ক্ষতি করতে গিয়ে এখন নিজের মেয়ের ক্ষতি হচ্ছে। সুর আমার স্বামীকে বললেন, বাবা তোকে আমি গুলশানে আরও একটা বাড়ি কিনে দিচ্ছি, তুই সেখানে বোমাকে নিয়ে চলে যা, নতুন করে সংসার শুরু করে। শাশুড়ি আম্মা তখন হাউমাউ করে কান্না করে বলল, আমার ভুল হয়ে গেছে বোমা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি বললাম, মায়েরা কখনো ক্ষমা চাইতে নেই, মা আমাদের সাথে আপনিও থাকবেন, এটাই আমি চাই। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।